স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মৃত্তিকা বিছানা গুছাচ্ছিল। আফিমের এলোমেলো কম্পিত স্বর শুনে ঘাবড়ায় সে। দ্রুত আফিমের পানে চেয়ে নেশাগ্রস্ত আফিমকে দেখে বিস্ফোরক ঘটে তার হৃদয়। আফিম টালমাটাল হয়ে দুলছে, পদচারণ এলোমেলো, পা দুটো স্থির নয়, হেলে দুলে পড়ে যাচ্ছে ছেলেটা। মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়বে। তার চোখ হাত খোলা, এলোমেলো পদধ্বনি, হাতে মদের গ্লাস দেখে থমকে মৃত্তিকা। তবদা বনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আফিম গ্লাসটা মাথায় তুলে গোল হয়ে ঘুরে ফের মাতাল চড়া কণ্ঠে গিয়ে ওঠে। বলতে বলতে টালমাটাল হয়ে এগিয়ে আসে আফিম। মৃত্তিকার উপর ঝাঁপিয়ে পড়ে। দুর্বল মৃত্তিকার দেহ আফিমের দেহের ভারে পেকে যায়। আফিম তার ঘাড়ে মাথা রেখে শরীরের সমস্ত ভর মৃত্তিকার উপর ছেড়ে দেয়। মেয়েটাকে আগলে নেয় বুকের মাঝে, এতটাই শক্ত করে জড়িয়ে ধরে যে মৃত্তিকার দম আটকে আসে। ভারী দেহটা বুকের মাঝে আছড়ে পড়ায় তাল হারায় সে। আফিম মৃত্তিকার অস্বস্তি দেখে অগোচরে হাসে। মৃত্তিকার পিঠে হাত বুলিয়ে আবার কান গায়। হতভম্ব মৃত্তিকা ঠেলেও আফিমকে সরাতে পারছে না। বিকৃত মুখ করে সে বলে ওঠে, আপনি মদ্যপান করেছেন? আফিম, সোজা হয়ে দাঁড়ান। এসব কি? আফিম দুলছে, মৃত্তিকার দেহে ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে। টলটলে আধ খোলা চোখে হেলে দুলে মৃত্তিকার দিকে চায় আফিম, যেন সে সত্যিই নেশাগ্রস্ত মাতাল একটা ছেলে। হ্যাঁ, করেছি তো। মৃত্তিকার চোয়াল শক্ত হয়ে আসে। আফিম বেরিয়েছে প্রায় মাঝরাতে, ফিরেছে সকালে। কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সব প্রশ্ন সাজিয়ে বসেছিল মৃত্তিকা। কিন্তু আফিম যে এমন মাতাল হয়ে বাড়ি ফিরবে কল্পনাও করেনি সে। আফিম একবার বলেছিল সে কেবল সিগারেট খায়, আর কোনো নেশা তার নেই। তবে এইসব কি মিথ্যা বলেছিল আফিম? মৃত্তিকার রাগারাগি করে না, অত্যন্ত শান্ত দৃঢ় কণ্ঠে সে শুধোয়, আপনি বলেছিলেন সিগারেট ছাড়া অন্য কোনো নেশা নেই আপনার। আফিম উস্কো খুস্কো চুল নাড়িয়ে মাথা ঝুঁকিয়ে মৃত্তিকার মুখের পানে তাকায়, বলে, সিগারেট কি নেশা? সবাই তো খায়। বেয়াদবের মতো কথা বলবেন না। সিগারেটও এক ধরনের মাদকদ্রব্য। জেনে বুঝে নাটক করছেন। সিগারেট ছাড়াও আরও একটা নেশা আছে আমার। মৃত্তিকা জিজ্ঞেস করলো না কিসের নেশা। আফিম নিজেই বলে উঠল, প্রেমের নেশা, মৃতদেহের সুগন্ধির নেশা। বলেই আফিম মৃত্তিকার ঘাড়ে মুখ গুজে শুকে নেয় ঘ্রাণ। নাক টেনে টেনে সুখে প্রিয়তমার শরীরে মিষ্টি ঘ্রাণ। এতে মৃত্তিকার রাগ কমে না, বরং তরতর করে পারে রাগ। দাঁতে দাঁত পিষে সে বলে, তাহলে মদ খেয়েছেন কেন? আফিম মৃত্তিকার চিবুকে ঠোঁট ঠেকিয়ে হেসে বলে, ট্রায়াল করে দেখলাম কোন নেশাটা সবচেয়ে বেশি মাতাল করতে পারে আমায়। তা কি বুঝলেন? আফিম প্রগাঢ় হেসে বলে, প্রিয়তমা নেশার চেয়ে ভয়ঙ্কর কোনো নেশা নেই। মৃত্তিকা তাচ্ছিল্যের স্বরে হেসে ফেলে, মুখ ফিরিয়ে নিয়ে বলে, অথচ আপনি এখন মাতলামি করছেন। নেশায় বুঁদ হয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে এক মুখে, আর কত মিথ্যে বলবেন। আফিম হেসে ওঠে। মানুষটা আশ্চর্য রকমের সুন্দর, একদম নিখুঁত মনে হয় তার সৌন্দর্য। এই মানুষটাকে কত নারী না জীবন সঙ্গী হিসেবে চেয়েছে, কত নারী আবেশিত হয়েছে। মানুষটা একটুখানি ভালো হতে পারে না, কল্পনার পুরুষের মতো ভদ্র সভ্য হতে পারে না, কাজবাজ করে খেটে খেতে পারে না। মানুষটা যেমন সুন্দর, কর্মকাণ্ড তেমনই বিশ্রী। আফিম শটান হয়ে দাঁড়ায়, গ্লাস থেকে পানিও পান করে। মৃত্তিকা কঠিন চোখে তাকিয়ে রয় আফিমের দিকে। আফিম তার চাহনি দেখে বলে, খাবে? রাগে শরীর রিরি করে ওঠে মৃত্তিকার। সে মুখ ফিরিয়ে নিলে আফিম দু আঙুল দিয়ে মৃত্তিকার গাল চেপে ধরে, অতঃপর তার মুখের সামনে গ্লাসের প্রান্ত ধরে। তার কাজে বিস্মিত মৃত্তিকা, চোখ জোড়া টলটলে হয়ে ওঠে আফিমের এই কাজে। মৃত্তিকার অনুমতি না নিয়ে আফিম গ্লাসের পানীয় ঢেলে দেয় মৃত্তিকার জিভের ডগায়। সাথে সাথে মৃত্তিকা মুখ কুঁচকে ফেলে, তাতে দাঁত চেপে ধরে। গিলতে চায় না পানীয়টুকু। মুখ থেকে পানি বের করে দিতে উদ্যত হলেই বিকৃত মুখ সহসা নরম হয়ে ওঠে। পানীয় গিলে সন্দেহপূর্ণ দৃষ্টিতে চায় আফিমের দিকে। মৃত্তিকা সরাসরি কখনো মদ দেখেনি, খায়ওনি কোনো দিন। তবে কোকাকোলার স্বাদ তার চেনা। সন্দেহ নিয়ে সে প্রশ্ন করে, এটা খেতে কোকাকোলা মজুর মতো। আফিম ওর গ্লাসের শেষের পানীয়টুকু নিজে পান করে বলে, আমি মদ খাই না মৃত্যু, আগে বলেছি। তুমি যা ভাবছো এটা তাই। কিচেন থেকে নিয়ে এলাম। তাহলে এতক্ষণ এমন করলেন কেন? মজা করলাম। এটা কি ধরনের মজা আফিম?
আপনি একটু আগে যা যা করলেন বললেন সব মজা ছিল। কসম। মৃত্তিকার এতক্ষণের জোর শক্তি নিভে যাক, ধক করে বিছানায় বসে পড়ে সে। পরক্ষণেই মুহূর্তের মাঝে বিছানা ছেড়ে উঠে আফিমের দিকে তেড়ে যায় মৃত্তিকা। আফিমের শার্টের কলার চেপে ধরে সে। কয়েকটা এলো পাথারে কিলো বসায় আফিমের বুকে। হিংস্র কণ্ঠে বলে, আপনি খুব বাজে, খুব বদমাশ। আমি আমি আপনাকে ক্ষমা করব না। আপনি আমাকে আঘাত করেছেন আফিম। আফিম মৃত্তিকার কোমরে চাপ প্রয়োগ করে বলে, আর করবো না, এটি শেষ। প্রতিবারই এসব বলেন, আপনাকে আমি বিশ্বাস করি না। করু না, আমি করতে বলেছি। কোথায় গিয়েছিলেন আপনি? বন্ধুদের সাথে এলাকা টহল দিতে। তা বলে সারা রাত? উত্তরায় দুজন ছেলে মেয়ে কট খেয়েছে, পোলাপান ফোন দিয়েছিল, তাই যেতে হলো। সেখানে আপনার কাজ কি? আমারই তো সব কাজ। ছেলেটাকে ধরে কয়েকটা থাপ্পড় দিলাম, মেয়েটার বাবা মাকে কল করলাম, জরিমানা নিয়ে ছেড়ে দিলাম। বিস্ময়ে চোয়াল হা হয়ে যায় মৃত্তিকার। বলে, আপনি এ ধরনের গুন্ডামিও করেন? ভালো হবেন না আপনি। আফিম হতভম্ব চোখে চেয়ে বলে, আমি কি খারাপ? অবশ্যই, মাস্তানদের কেউ ভালো চোখে দেখে না। কারো দেখায় যায় আসে না। তুই কোন চোখে দেখিস সেটাই ফ্যাক্ট। আপনার কি মনে হয় আপনি এসব করেন জেনে আমি খুব খুশি? আমি জানি আমার সুইট 16 এসব পছন্দ করে না। জেনেও শুধরান না? কথা বলো না, কাছে আসো তো। মৃত্তিকা প্রতিবাদী স্বরে বলে, ছোবেন না আমায়। কাকে ছোঁবো? যাকে ইচ্ছে। তাহলে তোমাকেই। মৃত্তিকাকে জড়িয়ে ধরে আফিম। মৃত্তিকা রেখে সরে যেতে চাইলে তার হাত টেনে ধরে আফিম। বলে, মৃত, মুখে কি নাও তুমি? মৃত্য ভ্রু উঁচিয়ে বলে, কি নিব? কিছুই না। এগিয়ে এসে মৃত্তিকার গালে জিভের ডগা ছুঁয়ে আফিম বলে ওঠে। তাহলে মিষ্টি মিষ্টি লাগে কেন? মৃত্তিকা আফিমের শয়তানি ধরে ফেলে তৎক্ষণাৎ। ধাক্কা দিয়ে বলে, বদমাস কথাকার, আমার থেকে দূরে থাকবেন। আপনি খুব খারাপ, খুব বদ। আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? একটুও দয়া হয় না? করুণাটুকু তো করতে পারেন, ভালো হতে পারেন তো একটু। শিহাব সেলেবন্দি। এই সুযোগে ঝামেলা ছাড়াই সাবিহাদের বাসায় প্রবেশ করেছে আফিম। যদিও সাবিহার বাবা অনেক বেশি রেগে গিয়েছে আফিমকে দেখে, তবুও কিছু করার সামর্থ্য হয়নি তার। শিহাব অ্যারেস্ট হয়েছে, খবরটা দেশে বিদেশে ছড়িয়ে গিয়েছে। কিভাবে শিহাব আর তার দল মাদকদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতো সেসবের ফুটেজও লিক করে দেওয়া হয়েছে। জনগণ ছিছি করছে, ধিক্কার জানাচ্ছে। শিহাবের বাবা মা উদ্বিগ্ন। একেই সাবিহার এই অবস্থা, তার উপর ছেলেটাও অপর কর্ম করে ধরা পড়েছে, তাই ভীষণ পীড়ায় আছে তারা। আফিমকে আটকানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। আফিম এসেছে শহর দাপিয়ে। 50টা বাইকে প্রায় শতাধিক ছেলেপেলেকে নিয়ে এমনভাবে বাড়িতে ঢুকেছে যে দারোয়ানও ভয়ে কিছু করতে পারেনি। বাড়িতে ঢোকার পর সব ছেলেদের বৈঠকখানায় রেখে আফিম এসেছে সাবিহার ঘরে। সাবিহাকে দেখতে এসেছে ঠিকই, কিন্তু এখন তার অস্বস্তি হচ্ছে। মেয়েটার এখন কী অবস্থা কে জানে। আফিমকে দেখে কেমন অভিব্যক্তি দেখাবে মেয়েটা, তা নিয়ে উত্তেজনা আছে আফিমের মনে। মেয়েটা ওকে ভুল বুঝুক আফিম তা চায় না মোটেই। সাবিহার প্রতি মায়া জন্মেছে আফিমের। সেদিন রাতে শিশুর ন্যায় পবিত্র মেয়েটি তাকে ভাই বলে ডেকেছিল, ভরসা করে তার বাইকে উঠেছিল। আবেগী হয়ে ভাই ভাই বলে উৎফুল্ল হয়ে তাকিয়েছিল আফিমের পানে। আফিমের তো আপন ভাই বোন নেই। এলাকার ছেলেগুলোর ভাই সবাই ওকে দেখে লম্বা সালাম দেয়, ভক্তি ও সমীহ করে খুব। এই সাবিহাকে দেখে আফিমের হৃদয় খুলেছিল, নিজেকে ভাই বলে মনে হয়েছিল। দরজা খুলতেই সাদা ফ্রক পরা সাবিহাকে দেখে আফিম টেডি বিয়ার নিয়ে মেয়েটা টেবিলে বসে আছে, ক্ষণে ক্ষণে পা নাড়াচ্ছে। যদিও মুখে আগের মতো উচ্ছ্বাস নেই, মুখখানা মলিন, উদাস। ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা, হাতে পায়ে কাটা ছেঁড়ার সহস্র দাগ। ওকে এভাবে দেখতেই আফিমের পাষণ্ড হৃদয় থমকে গেল। সরকারের একজন প্রতিনিধি হয়ে এই ধরনের আবেগ থাকা অত্যন্ত বোকামি। আফিমের মতো লিডাররা হয় কঠোর, তাদের হৃদয় হয় পাথরের মতো শক্ত। রক্ত পচে গলে যাওয়া মাংসও তাদের কাছে তুৎভাত। বিপদ, ভয়, আতঙ্ক কখনো তাদের কাবু করতে পারে না। আবেগের চেয়ে বিবেকের ধারায় বজায় রাখা হয় এই পেশায়। তবুও কেন জানি প্রথমবারের মতো সাবিহার মলিন মুখ দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আফিমের। ধীর পায়ে ঘরে ঢোকে সে। সাবিহা বই থেকে চোখ মেলে আফিমকে দেখে চিনতে পারে না প্রথমে। একটু ভালো করে
তাকাতেই আফিমের সবুজাবু চোখ দেখে মেয়েটার চোখ মুখে আতঙ্ক নেমে আসে। সে অস্ফুট স্বরে বিস্ফোরক ঘটিয়ে বলে, আফিম ভাই। আফিম ভেবেছিল সাবিহা তাকে চিনবে না। ওই দিন তার মুখ সাবিহা দেখেনি, দেখেছিল কেবল শটান দেহ আর সবুজাবু চোখ। তখন তার নামটুকুও জানানো হয়নি মেয়েটাকে, অথচ এক দেখায় মেয়েটা তাকে চিনেছে কেবলই চোখ দেখে। এই সবুজাবু চোখ তার হৃদয়ে কতখানি প্রভাব ফেলেছে তা উপলব্ধি করতে পারে আফিম। নিজের জন্য আফিমের বড্ড করুণা হয়। সাবিহা তাকে ভয়াদর চোখে দেখছে, খারাপ ভাবছে। এটা কি সে চেয়েছিল? তুমি আমার নাম জানো সাবিহা? সাবিহা ভয় পায়, উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে শব্দ করে, পুতুলটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি আমায় কষ্ট দিয়েছো, আঘাত করেছো। আমি তোমাকে চিনি। তুমি চলে যাও, আমি কাঁদবো কিন্তু। আফিমের হৃদয়ে ক্ষত তৈরি হয়, বুকের ভেতরটায় তোলপাড় শুরু হয়। ধীরে ধীরে সে সাবিহার কাছে আস্তে আস্তে বলে, বনু, ভয় পেও না। আমি তোমাকে ওই দিন চকলেট দিয়ে আইসক্রিম দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম না? তখন কি আমি খারাপ ব্যবহার করেছি? খারাপ হলে আমি তোমায় ফিরিয়ে দিতাম বলো? আমি তোমায় আঘাত করিনি, বিশ্বাস করো। ওই ছেলেটা আমি ছিলাম না। সাবিহা কেঁদে ফেলে, ঠোঁট ভেঙে আসে তার। প্রতিবাদী স্বরে বলে, মিথ্যা বলছো। তোমার সবুজ চোখ আমি দেখেছি। তুমি আমার ফ্রক ছিঁড়েছো, ব্যাড টাচ করেছো। তুমি খুব খারাপ। আফিম থমকে তাকায়। পর মুহূর্তেই ফর্মাল প্যান্টের পকেট থেকে লেন্স বক্স বের করে আয়না না দেখেই দ্রুত দু চোখে কালো লেন্স পরে নেয়। সাবিহা দেখে সবটা, তবে এসবে তার ধারণা কম। বাহিরের জগৎটা তার অপরিচিত। ফোনে কার্টুন ছাড়া তেমন কিছুই দেখে না সে, তাই বিষয়টা নতুনই মনে হলো ওর। আফিম দু চোখের লেন্স পরে বলল, এই দেখো, চোখের মনি চেঞ্জ করা যায়। কেউ সবুজ লেন্স পরে তোমাকে অ্যাটাক করেছিল কারণ তুমি আমাকে বিশ্বাস করতে। এই বিশ্বাসের সুযোগ নিয়েই কেউ তোমার ক্ষতি করেছে। আমাকে একটু বিশ্বাস করো বনু, যে তোমার এই হাল করেছে তাকে আমি জিন্দা কবর দেব। সাবিহা অত শত বুঝল না, তবে বিশ্বাস করলো একটু আধটু। আফিম বলল, সবুজ চোখ ছাড়া আর কোনো কিছু দেখেছিলে তুমি ওই ছেলেটার আমার মতো? এই অক্ষরের চেন ছিল তার গলায়। কোনো কিছু কি তোমার মনে আছে যা দেখে আমি এই ছেলেটাকে ধরতে পারবো? সাবিহা অবুঝের নেই তাকিয়ে রয়। আফিম সহজ করে বলে, ওর গায়ে কোনো চিহ্ন দেখেছিলে? তুমি ওকে আঘাত করেছিলে কোনোভাবে? ওর হাতে পায়ে কোনো ট্যাটু ছিল? সাবিহা একটু ভেবে মলিন কণ্ঠে বলে, আমি ওর গলায় আমার বড় নখ দিয়ে কেটে দিয়েছিলাম। আর আর ওর হাতে কামড়ে দিয়েছিলাম। ওর মুখ দেখোনি? তোমার মতো হেলমেট পরা ছিল, মুখ দেখিনি আমি। আর কিছু মনে পড়ছে? একটু ভেবে বলো না সোনা। তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে না ধরতে পারলে আমার শান্তি হবে না। সাবিহা মাথা চুলকে বলে, গলাটা খুব চেনা ছিল। আমি শুনেছি এর আগেও। তোমার মতো গলা ছিল না তো। চেনা? প্রায় শোনা এমন কিছু? জানি না। আফিম সাবিহার কাছে এগিয়ে আসে, মেয়েটার মাথায় হাত বুলিয়ে পকেট থেকে বের করে দামি ডার্ক চকলেট। সাবিহা চকলেটটা দেখে প্রথমে খুশি হয়, পরক্ষণেই সেই চোখ দেখে ঘাবড়ে যায় খুব। বলে, না, আমি নেব না। ভাইয়া বলেছে কিছু নিতে না। এগুলো খেলে আমি মরে যাব। আফিমের নিজেকে বড্ড অসহায় মনে হয়। কি নিষ্পাপ বাচ্চা, দেখলেই মায়া ধরে। অথচ কাপুরুষটা একটুও দয়া করেনি মেয়েটাকে, নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে নরম দেহের ওপর। আফিম বেরিয়ে আসে বাইরে। আফিমের দলের কেউ এমনটা করেনি। আফিমের মনে হচ্ছে শিহাবের শত্রুদের মধ্যে কেউ এমনটা করেছে। আফিম আর শিহাবের মাঝে শত্রুতা আছে, এই সম্পর্কে ওই অচেনা ব্যক্তি অবগত। জেনে বুঝে পরিকল্পনা করে এই শত্রুতাকে কাজে লাগিয়ে নিঃস্বার্থ হাসিল করেছে জানোয়ারটা। কিন্তু কে করেছে এমনটা? আফিম দলবলকে নিয়ে একত্রে মিটিংয়ে বসে। শিহাবের শত্রুদেরকে খোঁজ করতে হবে। শিহাব কারাগারে, অতএব ওর বিশ্বস্ত কারোর সাথে কথা বলে শিহাবের শত্রুর কাছে পৌঁছতে হবে। এমন একটি ছেলের খোঁজ আফিম জানে। শিহাবের ডান হাত আসাদ, সবসময় শিহাবের সাথেই থাকে ছেলেটা। দু একবার ঝামেলায় আসাদও ছিল শিহাবের সাথে। সাবিহার ওই ঘটনার পর থেকে ওকে দেখা যায়নি। আসাদের মা অসুস্থ বলেই ওর দেখা মিলছে না। শিহাবের সাথে মাদক চালানে ওকে দেখেনি আফিম। আফিম শহরের রাস্তা উড়িয়ে শতাধিক ছেলেদের নিয়ে বাইক চালিয়ে আসাদের বাড়িতে ছুটে আসে। আসাদ ঘরেই ছিল। আফিম সরাসরি ওকে ডাকে বাইরে। বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে শিহাবের সম্পর্কে। কোনো কিছু জানতে না পেরে হতাশ হয় আফিম। যথারীতি আসাদের সাথে কথা বলে তার বাড়ি ফিরে
রাস্তায় উঠে ফেরার জন্য বাইকে বসতেই আফিম সময় নেয়, থমকে দাঁড়ায় তুতণ্ড, ভাবে কিছু, মাথায় কিছু একটা চেপে বসতেই দৌড়ে ছুটে যায় আসাদের বাড়ির দিকে। ওকে ছুটতে দেখে বাইক ফেলে আরও 25-26 জন ছুটে যায় আফিমের পিছু পিছু। ধরতে পারে লিডারের ভাবনা, বিপদ আজ করে কিংবা কোনো সন্ধান পেতেই যে আফিম ছুটেছে তা বুঝতে পারে ওরা। আফিম আসাদকে পায় না বাড়িতে, কোথায় যেন গিয়েছে মাত্র। আফিম পুরো অলিগলিতে লোক পাঠায়, চিৎকার করে সবাইকে নির্দেশনা দিয়ে এদিক ওদিক ঠেলে দেয়, উন্মাদের ন্যায় ছুটে যায় দিক বিদিক। রেপিস্ট আর কেউ নয়, আসাদ নিজেই। সাবিহার কথা অনুযায়ী রেপিস্টের হাতে কামড়ে দিয়েছিল সাবিহা। আসাদের সাথে কথা বলার সময় তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত আফিমের চোখ পড়েছিল আসাদের হাতে। সেখানে ব্যান্ডেজ করে রাখা ছিল, এমনকি কলার কাছে মাফলার জড়িয়ে রেখেছিল আসাদ। তখন অত কিছু বোঝেনি সে। সাবিহা রেপ্ট হওয়ার পর আসাদ আর শিহাবের সাথে কথা বলেনি, দেখাও করেনি তার জানা মতে। চোরাচালানের সময় শিহাবের দলের সবাই ধরা পড়লেও আসাদকে পুলিশ ধরেনি। আসাদের ওই ক্ষতগুলোর কারণ সাবিহা নয় তো? ভেবে আফিমের মাথায় বাজ পড়ে। শিহাবের এত কাছের মানুষ আসাদ কি করে এমন বিশ্বাসঘাতকতা করলো? ওদের মধ্যেকার বিবাদকে সামনে রেখে নিজের স্বার্থ হাসিল করলো, নোংরা খেলায় মেতে উঠল। কিভাবে করলো এমনটা? আফিমের ওপর রাগ থাকায়, কিন্তু আফিমের ওপর রাগ রাখার কারণটা তো শিহাব। আফিম শিহাবের শত্রু বলেই আসাদেরও শত্রু। তাহলে শিহাবের ক্ষতি করে তাকে সেলে পাঠানোর পরিকল্পনা কি করে করতে পারে ওরা? উদয় নামের একটি ছোট ভাই আফিমের দ্বারে এসে বলে, ভাই আপনি কি আসাদ যে সন্দেহ করেন? আপনারে পুলিশে ধইরা নেওয়ার একটু আগে আসাদের আমি গুলিস্তানে মোড়ে দেখছি। ওর চোখ লাল টকটকা ছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল। ও কেমনে এইসব করে? হয়তো শিহাবের ভালো বন্ধু। আফিম কোমরে হাত রেখে উদয়ের দিকে তাকায়, হেসে বলে, ভুলভাল। কম দামি লেন্স পড়লে চোখ লাল তো হবেই, পানিও পড়বে। আসাদ সাবিহাকে অ্যাটাক করার পরেই লেন্স খুলে ফেলেছে, দুদিন বের হয়নি, চোরাচালানেও অংশ নেয়নি। ভেবেছিল আমি সে যে নিকৃষ্ট কাজটা করলে কেউ কোনো দিন ওকে সন্দেহ করবে না। আফিম লেদার জ্যাকেটের ভেতরে লুকোনো পকেট থেকে একটি দামি স্মার্টফোন বের করে পুলিশ ফোর্সের হেডকে কল করে বলে, সাফায়াত আফিম মির্জা, আন্ডারকভার এজেন্ট, ফিল্ড অপারেটিভ স্পিকিং। একজনের ছবি পাঠাচ্ছি, ছবিটা এখনই সব ইউনিটে পাঠিয়ে দিন। এই ব্যক্তিকে কোনোভাবেই ঢাকা সীমানা বাইরে যেতে দেওয়া যাবে না। শহরের ভেতরে যেখানেই তাকে শনাক্ত করা হবে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। প্রয়োজনে বল প্রয়োগের অনুমতি রইল। সমস্ত মোবাইল টিম, চেকপোস্ট, ট্রাফিক ও ইন্টেল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার আদেশ রইল। পুরো শহর অবরুদ্ধ করে ফেলুন। ইটস অ্যান অর্ডার। আজকে অফিসে মিটিং ছিল। ছুটির এই সময়টাতে মিটিং বসায় খুব বিরক্ত রায়মা, তবুও ক্লান্তি নেই তার অভিব্যক্তিতে। শান্ত কিছুক্ষণ আগে ওয়াশরুমে যাওয়ার বাহানায় এক নজর রায়মাকে দেখেছেন। সেদিনের পর থেকে রায়মা তার সাথে চেঁচে কথা বলে না, কিছুটা চুপচাপ শান্ত হয়ে গেছে মেয়েটা। শান্তর খুব অস্বস্তি হয়, তার জন্য প্রাণোচ্ছল মেয়েটা দমে গেছে, তার ছটফটে দুরন্তপনাও আটকে গেছে। অতটা রোড না হলেও তো চলতো, বুঝিয়ে বললেও তো রায়মা বুঝতো। আর একটু গুছিয়ে বুঝিয়ে বললে মেয়েটা হয়তো মন খারাপ করতো না। ওই সময় শান্ত কেন আর একটু শান্ত হলো না? তার অন্তর্মুখী স্বভাবটা তখন ধরা দিল না কেন কে জানে। অফিস ছুটি হলে শান্ত বাইকের চাবি নিয়ে রাস্তায় আসে, রাইমাও বের হয় তখন। শান্ত পার্কিং লট থেকে বাইকটা বের করে দেখে রাইমা বাসের জন্য অপেক্ষা করছেন। শান্ত একটু অপেক্ষা করে রাইমার উদ্দেশ্যে বলে, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। রাইমা শান্তর দিকে তাকায় নরমভাবে। তার অভিমানী চোখ চোরা শান্তর চোখে চেয়ে থাকতে পারে না বেশিক্ষণ। চোখ ফিরিয়ে নিয়ে সে বলে, ধন্যবাদ স্যার, আমার প্রয়োজন হবে না। শান্ত বিব্রত হলো। প্রথমবার কাউকে স্বেচ্ছায় লিফট দিতে চাইলো, অথচ সে রাজি হলো না। বিষয়টা আসলেই বিব্রতকর। তবুও সে বলল, বাস আসতে লেট হবে। রাইমা উপহাস করে আলতো হাসে, বলে, আপনি আমার স্যার, আপনার সাথে আমার দূরত্ব বজায় রাখা উচিত, ভুলে যাচ্ছেন? শান্ত ফোঁস করে শ্বাস ফেলে, বাইকের চাবি ঘুরিয়ে লকড করে রাইমার দিকে চেয়ে সে বলে, দেখুন রাইমা, আমি ওদিন যা বলেছি তা মন থেকে বলিনি। আসলে আমি আলোচনা সমালোচনা দুটোতেই ভয় পাই। আপনি যেভাবে আমার ডেস্কে বারবার আসতেন তাতে অনেকে অনেক কিছু ভেবে বসতে পারে, তাই আমি আপনাকে সাবধান করেছিলাম। তাহলে এখন কেন কাছে যেতে বলেছেন? রাইমার কণ্ঠে তেজ আছে, কঠিন তার চাহনি, দৃঢ় মনোবল। শান্ত এই রাইমাকে চেনে না, দেখেনি আগে। তার কথায় খানিক ভুরকে যায় শান্ত।
তবুও বিজ্ঞদের মতো বলে, অফিসে আমি আপনার বস হলেও অফিস থেকে বের হওয়ার পর আমাদের মাঝে অফিসিয়াল কোনো সম্পর্ক থাকে না রাইমা। অফিসের বাইরে কোথাও কেউ আমাদের নিয়ে আলোচনা করলে আমার একটুও গায়ে লাগবে না। এত ভয়? সম্মানের ভয়? আমি ছেলে মানুষ, আমাকে হয়তো খুব বেশি সাফার করতে হবে না, কিন্তু আপনাকে ঘিরে কোনো রকম আলোচনা হোক, আপনার নামে বদনাম হোক, আমি তা চাই না। আম সরি, ওরকমভাবে বলা আমার উচিত হয়নি। রাইমা নরম মনের মানুষ, প্রাণোচ্ছল আর আবেগে। রাগ বেশিক্ষণ টেকে না ওর। মানুষের একটু ভালো আচরণ, নরম স্বর আর তার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে, রাগের পাহাড়কে ভেঙে ফেলতে পারে। সে মিছে রাগ দেখিয়ে বলে, এতদিন পর মনে হলো যে আপনি ভুল করেছেন? এতদিন? দুদিনও তো হয়নি। আমার কেন মনে হলো? অনেক দিন আপনার সাথে কথা হয়নি, রাগ চেপে রাখতে পারি না আমি। আমার দিন কাটে না। আমি খুব রাগ করেছিলাম আপনার উপর। শান্ত একটু হাসে, বলে, ফুচকা খাবেন? সামনের রোডে বিক্রি করে। রাইমার চোখ চকচকে হয়ে ওঠে, বলে, আপনি খাওয়াবেন? হ্যাঁ। তাহলে চলুন। রাইমার রাগ অভিমান মিটলে গেল। দ্রুত পায়ে শান্তর বাইকের ব্যাকসিটে উঠে বসল। ভার্সিটির ক্যাম্পাসটি অত্যাধিক সুন্দর। ক্যাফেটেরিয়ায় ভিড় জমেছে। বাইরের কিছু সংখ্যক মানুষ ক্যাম্পাসে এসে আড্ডায় মেতেছে। এদের আগে কখনো দেখেনি মৃত্তিকা। কৃষ্ণচূড়া গাছটির নিচে এসে দাঁড়িয়েছে সে। ফুল পরে জায়গাটা সুন্দর ও উপভোগ্য দেখাচ্ছে। থোকা থোকা লাল ফুল কুড়িয়ে নিতে বসে পড়ে মৃত্তিকা। মুঠোয় করে ফুলগুলো ব্যাগে ভরতেই তার দেখা হয় লতার সাথে। লতা মেয়েটি মৃত্তিকার সহপাঠী। রুবি আর লতার সাথে মৃত্তিকার সম্পর্ক ছিল সবচেয়ে ভালো, তবে রুবির মতো করে লতাকে প্রিয় বন্ধু বানাতে পারেনি মৃত্তিকা। লতার সাথে বন্ধুত্ব হয়েছে ফার্স্ট ইয়ারে। মেয়েটা চমৎকার। তার পুরো নাম কঙ্কলতা, সবাই লতা বলেই ডাকে। মৃত্তিকাকে দেখে এগিয়ে আসে সে, বলে, আজ কি মনে করে ভার্সিটিতে এলি? কতদিন ধরে আসিস না? মেসেজ দিলেও রিপ্লাই করিস না, কল দিলে ধরিস না। মৃত্তিকার ফোন ভেঙে ফেলেছে আফিম। বলেছিল কিনে দিবে, মৃত্তিকাই এটা নিয়ে আর কথা বাড়ায়নি। আফিমও হয়তো ভুলে গেছে, কারোর সাথে যোগাযোগ হয় না তেমন। পরিবারকে তা ভুলেই বসেছে মৃত্তিকা। বাবার আদর পাওয়া হয় না, মায়ের শাসন শুনতে পায় না, জীবনটা একঘেয়ে লাগে। হেসে সে বলে, ফোনটা নষ্ট হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এগিয়ে যায় দুজন। লতা বলে, রুবি বলল তুই নাকি বিয়ে করেছিস। রবির নামটা শুনে মৃত্তিকার মন ভাঙে। তার রাগটা ধরতে পেরে লতা বলল, ওর সাথে কথা বলি না আমি। ও যে নক দেয় আমাকে ব্লক করে রেখেছি। এমন প্রতারকের জায়গা অন্তত আমার কাছে নেই। পরে একদিন সব বলবো। মৃত্তিকা আর লতা ক্লাস শেষ করে দুজন ক্যাফেটেরিয়ায় বসে। লতার সাথে পড়াশোনা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে মৃত্তিকা বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। টানা 3 ঘন্টা ক্লাস করে এসে ক্লান্ত ভীষণ। শরীর চলছে না, পানির পিপাসা পেয়েছে। দুর্বল পায়ে হাঁটতে গিয়ে আজ জুতোর তলা খসে যায় মৃত্তিকার। বিরক্তিতে গা রিরি করে ওঠে। একটানে 2 পায়ের জুতো খুলে ছুঁড়ে মারে রাস্তায়। খালি পায়ে হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা চলে আসার পর মৃত্তিকার মনে হয় তার পিছু পিছু কেউ আসছে। জুতোর খসখস আওয়াজ পেয়ে সে পিছু ফিরতে ইয়াসিনকে দেখতে পায়। ফর্মাল শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে ইয়াসিন। চুলগুলো বড় হয়েছে, দাড়িও গজিয়েছে। মৃত্তিকাকে নিচের দিকে ফিরতে দেখে ইয়াসিন দূরত্ব কমিয়ে কাছে এসে দাঁড়ায়। কঠোর ভঙ্গিতে দাঁড়ায় মৃত্তিকা। ইয়াসিন বলে ওঠে, তোমার সাথে আমার কথা আছে মিতি। মৃত্তিকা শান্ত স্বরে বলে, আমার আপনার সাথে কোনো কথা নেই। আগেও বলেছি, এখনও বলছি, আমার থেকে দূরে থাকুন। ইয়াসিন শোনে না। ছেলেটা চোখ ছলছল করে ওঠে। অসহায় কণ্ঠে বলে, আজই শেষ, এরপর আর কখনো তোমাকে বিরক্তি করব না। মৃত্তিকাও জেদ বজায় রেখে বলে, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আমি যাচ্ছি। পিছু নিলে আমি চিৎকার করব। আর কখনো তোমার সামনে আসবো না। শেষবারের মতো একটু কথা বলো আমার সাথে। কেন? রুবি কোথায়? স্ত্রী থাকতেও অন্য মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে করে কেন? আপনি মানসিকভাবে অসুস্থ, বুঝছেন? চিকিৎসা নিন। পশু হয়ে গেছেন তো, বিবেকটাও মরে গেছে। ইয়াসিন মলিন হাসে। বিষাদে ছেয়ে যায় তার দেহ মন। আলতো হেসে বলে, আমি কেবল মানসিকভাবে অসুস্থ নই মিতিকা, শারীরিক দিক থেকেও অসুস্থ। আমি ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। কথাটা শোনা মাত্রই মৃত্তিকার হৃদয়টায় তোলপাড় শুরু হয়।
কণ্ঠ রোধ হয়ে আসে মেয়েটার। দমে চাই সে। ইয়াসিনের ক্যান্সার হয়েছে, এরকম জটিল রোগ বাসা বেঁধেছে কেন? মৃত্তিকার অভিশাপে? হ্যাঁ, মৃত্তিকাই বোধহয় দায়ী। এত এত কান্না করেছে, অভিশাপ ছুড়েছে যে ইয়াসিনের দাম্পত্য জীবন সুখকর হয়নি। হয়তো সৃষ্টিকর্তা মৃত্তিকার ডাক ফেলতে পারেননি। খুব দ্রুত ইয়াসিনের কর্মফল প্রদান করেছেন। বয়স তো বেশি না, যুবক। বিয়ে করেছে, শুনেছে রুবির বাচ্চাও হবে। এই সময় ইয়াসিনের কিছু হলে রুবি আর তার বাচ্চাটার কি হবে ভাবে মৃত্তিকা। যদিও রুবির জন্য মায়া হয় না, করুণা হয় সামান্য। মৃত্যু পথযাত্রীর সামনে কঠোর হতে পারে না মৃত্তিকা। একটা সময় যাকে মনে প্রাণে ভালোবাসত, স্বামী হিসেবে কল্পনা করত, তার শারীরিক ব্যাধি কিছুতেই মৃত্তিকার জন্য খুশির হতে পারে না। কবে হলো এসব? 2 দিন আগে টেস্ট করে জানতে পারলাম রোগটা অনেক আগে থেকেই ছিল। বুঝতে পেরেছি 2 দিন আগে। দীর্ঘশ্বাস ফেলে মৃত্তিকা। ইয়াসিন বলে ওঠে, একটু বসা যাবে মুখোমুখি? তোমার সাথে আমার কথা আছে মৃত্তিকা। হয়তো আর দেখা হবে না। ইন্ডিয়া যাব কেমোথেরাপি নিতে, আর ফিরবো না হয়তো। এখানেই বলুন যা বলার। ইয়াসিন কেসে ওঠে। প্রচুর কাশে সে। কাশতে কাশতে চোখ দিয়ে পানি বের হয়, গলার স্বর বদলে যায়। ছেলেটার কাশতে কাশতে বেহাল দশা হয়, বুকে ক্রমাগত হাত বুলায়। মৃত্তিকার দম আটকে আসে, বলে, পানি নিয়ে আসছি, দাঁড়ান। মৃত্তিকা পাশের একটি দোকানে ছুটে যায়। পানির বোতল কিনে এনে এগিয়ে দেয় ইয়াসিনের দিকে। পানিটুকু পান করার পরেও কাশি পুরোপুরি কমে না। মৃত্তিকা ঠায় দাঁড়িয়ে দেখে ইয়াসিনকে। রুক্ষ দুর্বল দেহটা দেখে খানিক মায়া হয়। ইয়াসিনের কাশি কিছুটা কমতেই সে বলে, কথাগুলো না বলা অবধি আমি শান্তি পাবো না মৃত্তিকা। যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে বলতে না পারা কথাগুলো আর বলা হবে না, আফসোস থেকে যাবে আমার। মৃত্তিকা এবারে একটু নরম হয়। তার পায়ে জুতো নেই, এভাবে কোথাও যাবে কিভাবে? ইয়াসিনকে বলায় সে প্রথমে জুতোর দোকানে নিয়ে যায়, ওপরে রেস্টুরেন্টে, আর নিচে শপিং মল। একজোড়া স্লিপার জুতো কিনে ওপরে উঠে রেস্টুরেন্টে বসে ওরা। মৃত্তিকার অস্বস্তি হয় খুব। অনেকদিন পর ইয়াসিনের সাথে এভাবে কথা হচ্ছে ওর। ভেতরটাও জ্বলছে। ইয়াসিন বাঁচবে কিনা তা নিয়ে সে নিজেই সন্দিহান। শরীর বেঁকে গেছে তার, আগের মতো বল নেই শরীরে। সে মৃত্তিকার জন্য এবং নিজের জন্য কোল্ড কফি অর্ডার করে। মৃত্তিকা তার কফির টাকা নিজেই পেমেন্ট করে। ইয়াসিন বিষয়টা দেখে হাসে। আগের মতোই আছো, বদলাওনি একটু। মৃত্তিকা বলে ওঠে, বদলাতে চাইও না। আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখেছি তো, তাই এই বদলে যাওয়া বিষয়টা খুব ভয় পাই। মৃত্তিকার খোঁচা ঠিকই ধরতে পারে ইয়াসিন। মলিন হাসে সে, বলে, রুবিও ভালো নেই আমার সাথে। বিয়েটা করেছিলাম জেদের বসে, এখন দুজনেই পস্তাচ্ছি। এসব বলার জন্য এখানে নিয়ে এসেছেন? না, আমি ক্ষমা চাইতে এসেছি। বেশ, ক্ষমা করে দিলাম, এবার আসি। এত তারা? বিবাহিত জীবন কেমন কাটছে? জি ভালো। আসিফ তো কাজ বাজ করে না, যদি বলো আমি চাকরির ব্যবস্থা করে দিতে পারি। কাজের অভাব তো আর নেই, কাজ করার মানসিকতা নেই আফিমের। থাকলে এতদিনে বাবার ব্যবসা ধরতো। মানুষ বড়ই বিচিত্র, জীবন এইভাবে বদলে যাবে ভেবেছিলাম? জীবনের নিয়মই এমন। তোমাকে না পাওয়ার আফসোস আমার থেকে যাবে মিতি। এ আফসোস আমার হবে না। আপনি রুবির সাথে ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুন। আশা করি এটা আমাদের শেষ দেখা। মৃত্তিকা উঠে দাঁড়ায়। আশ্চর্যভাবে তার হৃদয় কাঁপছে, পা টলছে। ইয়াসিন তাকিয়ে আছে তার দিকে, চোখ জোড়াও চলছে বোধহয়। মৃত্তিকা সেদিকে ফিরেও তাকায় না। টিউশন করে বিকেলের দিকে বাড়ি ফিরেছে মৃত্তিকা। আফিম বাড়িতেই আছে। ফিরে মৃত্তিকা গোসল সেরেছে। আফিম সিগারেট ফুঁকছে ছাদে বসে। মৃত্তিকা জামা কাপড় মেলতে গিয়ে আফিমকে দেখে। দড়িতে কাপড়টা নিয়ে মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা দিয়ে চুল ছেড়ে বলে, আপনি খেয়েছেন? আফিম পাশ ফিরে তাকিয়ে দেখে মৃত্তিকাকে। আফিমের কাউদম, নিচে হাফ প্যান্ট, উস্কো খুস্কো চুলগুলো বাতাসে উঠছে। মৃত্তিকা খেয়াল করে আফিমের সবুজাব চোখের সাদা অংশ লাল হয়ে আছে। সিগারেটটা এমনভাবে ঠোঁটে চেপে ধরেছে যেন এতেই তার সুখ। মৃত্তিকার কথার প্রত্যুত্তরে কিছু বলে না আফিম। মৃত্তিকা ফের জিজ্ঞেস করে, সারাদিন সিগারেট ফুঁকতে থাকেন, একটুও লজ্জা করে না মেয়েদের সামনে সিগারেট খেতে? আফিম এবার পিছু ফেরে
মৃত্তিকার সর্বাঙ্গ পর্যবেক্ষণ করে সে। এক ধ্যানে তাকিয়ে রয় প্রিয়তমার দিকে। মৃত্তিকা সাদা রঙের কুর্তি পরেছে, গোসল করে সবে বের হওয়ায় চুল শুকায়নি। ভেজা চুলগুলো পিঠে লেপটে আছে মেয়েটার। সাদা রঙের জামা ভিজে পিঠ দৃশ্যমান হয়ে আছে। আফিম সেদিকে তাকিয়ে বলে। চুল মোছো ভালো করে। মৃত্তিকা হাত দিয়ে চুল ঝাড়া দিয়ে বলে। আপনি আমার তোয়ালে ব্যবহার করলেন কেন? গোসল করে বিছানায় ফেলে রাখেন, বিছানাও ভিজে যায়, টাওয়ালও ভিজে থাকে, চুল মোছা যায় না। তোমার সব কিছুই আমার মৃত্যু। দৃঢ় অধিকারবোধ থেকে কথাটা বলে ওঠে আফিম। তার চোখে মুখে কিছুটা রাগের আভাস পায় মৃত্তিকা। তীক্ষ্ণ সুচালু চোখে এক ধ্যানে মৃত্তিকার দিকে চেয়ে রয় সে। সিগারেট ও টানে খুব ধীরে। তার চাহনিতে বিব্রত হয় মৃত্তিকা। হাতের তোয়ালেটা মেলে দেয় তড়িতে। বলে, ব্যবহার করবেন ভালো কথা, যত্নে রাখবেন তো। কাপড় ভেজা অবস্থায় রেখে দিলে দুর্গন্ধ ছড়ায়। আফিম এগিয়ে আসে, মৃত্তিকার চুলগুলো সরিয়ে দেয় পিঠে। একগোছা চুল নাকের সামনে এনে শুকেও নেয়। অস্বস্তিতে শ্বাস আটকে দাঁড়ায় মৃত্তিকা। শুভ্রতার প্রতীক সে। সাদা রং তাই চমৎকার মানিয়েছে মৃত্যুকে। চোখ দিয়ে মৃত্তিকাকে গিলে খাচ্ছে আফিম। মৃত্তিকা দ্রুত সরে এসে বলে, সকালে গিয়েছে ভার্সিটিতে, কিছুই খাইনি, খেতে চাই, আপনি আসুন। আমার কাছে আসো তো মৃত্যু। মৃত্যু বুঝলো না আফিমের এই আহ্বান, বলল, কেন? আমি বলেছি তাই। মৃত্তিকা দু কদম এগিয়ে আসে আফিমের দিকে, বলে, বলুন। আফিম সিগারেটটা ছাদ থেকে ছুঁড়ে মারে। মৃত্তিকার দিকে চেয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলে, তুমি আমায় ভালোবাসো না কেন মৃত্যু? থমকায় মৃত্তিকা। আফিম সরাসরি তাকে এই প্রশ্ন করে বসবে ভাবেনি মৃত্তিকা। হাঁক শুকিয়ে ওঠে সে। তার উত্তরের অপেক্ষা না করেই আফিম বলে, আচ্ছা ভাবতে হবে না, এসো খাবে চলো। মৃত্তিকা আর কথা বলে না। বলার মতো কিছুই পায় না সে। খাবার খেয়ে আফিম বেরিয়েছে। টিভি খুলে বসে পড়ে মৃত্তিকা। টিভিতে একটি অপ্রত্যাশিত সংবাদ দেখতে পায় সে। খবরে দেখাচ্ছে আফিম মির্জা নির্দোষ। সাবিহা নামের মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেছে তারই বড় ভাইয়ের প্রিয় বন্ধু আসাদ। আসাদকে আজ সকালে বাড্ডার চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে। সে নিজ মুখে অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশ কয়েকঘা দেওয়ার পর আসাদ বলেছে আফিমকে ফাঁসানো তার প্রধান উদ্দেশ্য ছিল না। সাবিহাকে অনেক আগে থেকে পছন্দ করত আসাদ। বন্ধুর বোন বলে এই কথা বলার সুযোগ পায়নি সে। সাবিহাকে দেখলেই আসাদের কামনা জেগে উঠত। সাবিহাকে ছোঁয়ার ইচ্ছে হতো। সাবিহার দেহ দেখলেই ওর লোভ লাগত, কিন্তু ভয় কখনো সে এসব করার সাহস করেনি। আফিম মির্জা সাবিহাকে অপহরণ করায় সাহস ও সুযোগ দুটোই পেয়ে যায় আসাদ। ভাবে সব কিছু করে আফিমের উপর দোষ দেওয়া সম্ভব, তাই নিজের পৌরুষত্ব খাটিয়ে সাবিহাকে ধর্ষণ করে সে। নিজের কামনা বাসনা পূর্ণ করে। নিজে যেন কোনোদিন ধরা না পড়ে সেই জন্য আফিমের ছদ্মবেশে সাবিহার কাছে যায় আসাদ। ভেবেছিল কেউ তাকে কোনোদিন সন্দেহ করবে না, নিজের স্বার্থ হাসিল করতে পারবে সে, বন্ধুত্বও থাকবে, শারীরিক চাহিদাও মিটবে। এই কথা জানার পর শিহাব কারাগারে চিৎকার করে কান্নাকাটি জুড়েছে। সাংবাদিকরা সেই সবও ক্যামেরায় ধারণ করে যোগাযোগ মাধ্যমগুলোকে প্রকাশ করেছে। শিহাবের আর্তনাদ দেখে চোখে পানি জমে মৃত্তিকার। ছেলেটা প্রচণ্ড খারাপ এই কথা সত্য, কিন্তু ভাই হিসেবে শিহাবের তুলনা নেই। তার চিৎকার, আর্তনাদ, কান্নাকাটি দেখে বাংলাদেশের হাজার হাজার মানুষের চোখে পানি জমেছে। শিহাব মানতে পারছে না তার বন্ধু সাবিহাকে প্রতিনিয়ত খারাপ নজরে দেখেছে। তারই বন্ধু সাবিহাকে শারীরিক অত্যাচার করেছে। কষ্টে দুঃখে ছেলেটা আধমরা হয়ে পড়ে আছে সেলে। অভিশাপ ছুড়ে দিচ্ছে প্রতিনিয়ত। আসাদকে শিহাব খুব বিশ্বাস করত। বিশ্বাসের এই পরিণতি হবে কখনো ভাবেনি সে। কাছের বন্ধুর এই প্রতারণায়, এই নোংরা মানসিকতায় হাহাকারে ক্ষতবিক্ষত হয়েছে তার মন। মৃত্তিকার বন্ধুত্বের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অনেক আগে। এখন এই ধরনের খবর দেখিয়ে কাক কুলিয়ে আসে মেয়েটার। বিতৃষ্ণায় হৃদয় ছেয়েছে। তবে একটা সংবাদ তাকে আলাদা শান্তি দেয়। আফিম নির্দোষ, এই সত্যটা আগে কোথাও প্রচার হয়নি। আজ আফিম পুরো দেশের সামনে নির্দোষ প্রমাণিত হয়েছে। কেউ আর মৃত্তিকাকে দেখে নাক ছিটকাবে না, কটু কথা বলবে না, রেপিস্টের বউ বলে গালিগালাজও করবে না। এবার সমাজে সে আগের মতো বাঁচতে পারবে। ভাবতেই শান্তি লাগে মৃত্তিকার। আসরের আজান দিতেই সে নামাজ পড়ে। মনে যাতে পরিবারের জন্য দোয়া চেয়ে আফিমের জন্য দোয়া করে সে। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলে, হে আল্লাহ, আপনি দয়া করুন,
একটুখানি সদয় হন আমার প্রতি। আফিমকে ভালো করে দিন, ওর হৃদয়ে আপনার ভয় ঢুকিয়ে দিন। খারাপ কাজ থেকে আফিমকে দূরে রাখুন, কাজ বাজে মনোযোগ করে তুলুন। আফিমের নেশা দূর করুন, সবাইকে সুখী করুন। আমাকে ক্ষমা করুন, আমার অতীতকে মুছে দিন হৃদয় থেকে। একজন আদর্শ স্ত্রী হওয়ার যোগ্যতা দান করুন আমায়। নামাজ শেষ করে মৃত্তিকা আফিমের জন্য চিংড়ি মাছ রান্না করে। খানিকক্ষণ বাদেই আশরাফ মির্জা বাড়ি ফেরেন। তাকে চা দিয়ে মৃত্তিকা বলে, ভাত দেই বাবা, চিংড়ি মাছ রেঁধেছি। আশরাফ মির্জা হাসেন, বলেন, আফিমের জন্য? মৃত্তিকা লাজুক হেসে বলে, শুধু ওনার জন্য হবে কেন, আপনার জন্যও রেঁধেছি। আশরাফ মির্জা দুষ্টুমি করে বলেন, না না, তুমি আফিমের জন্যই রেঁধেছো। আফিমের তো গলদা চিংড়ি প্রিয়। কাল চিংড়ির সাথে একটু গরুর মাংস রেঁধো। কাল একটা বিশেষ দিন, বিশেষ খাবার না হলে হয়? মৃত্তিকা বোঝে না, বলে, বিশেষ দিন? হ্যাঁ, তুমি জানো না? না তো। কাল আফিমের জন্মদিন। মৃত্তিকা লজ্জা পায়। আফিমের জন্মদিন সে জানে না, এটা অত্যন্ত লজ্জাজনক। ঠোঁট কামড়ে ধরে সে। সাথে সাথেই পরিকল্পনা আটে রাত 12টায় আফিমকে সারপ্রাইজ দিবে মৃত্তিকা। আফিমের জন্য একটা কেক বানাবে সে, ফুল দিয়ে ঘর সাজাবে। যেহেতু আফিম নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছে, সেহেতু তাকে এই সামান্য পুরস্কার দিবে মৃত্তিকা। আফিম নিশ্চয়ই খুশি হবে। আশরাফ মির্জা খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলেন, অতঃপর জরুরি কল আসায় চলে গেলেন কাজে। যাবার আগে তিনি মৃত্তিকাকে নিশ্চয়তা দিলেন যে 12টার আগেই তিনি ফিরে আসবেন। আফিমের জন্য গিফট কিনে আনবেন। আসার পথে একসাথে রাতে খেতে বসবে সকলে। দুর্ভাগ্যবশত আজ সন্ধ্যায় আফিম বাসায়, সেই সময় বাসায় থাকে না। সন্ধ্যায় বাইরে আড্ডা দিয়ে বাড়ি ফিরে রাত 10টার পর, অথচ আজকে সে বাসায় বসে আছে। মৃত্তিকা কেক বানিয়েছে, ফুল আনিয়েছে দারোয়ান চাচাকে দিয়ে, কিন্তু আফিম বাড়িতে থাকায় সে কোনো কিছু বন্দোবস্ত করতে পারছে না। বেশিক্ষণ ঘরে না থাকলে আফিম তাকে সন্দেহ করবে। আফিমকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে মৃত্তিকা তার জন্মদিন পালন করার কথা ভাবছে। আফিমকে সে সারপ্রাইজ করতে চায়। ড্রয়িং রুমে আফিম যাতায়াত করবে ভেবে তাদের পাশের রুম, অর্থাৎ তনু যে রুমে ঘুমাতো মৃত্তিকা, সেই রুমটা সাজাবে ভেবেছে। আফিমের দেওয়া শাড়ি থেকে টকটকে খয়েরি রঙের শাড়িটা বের করেছে মৃত্তিকা, সাথে ম্যাচিং হাফ হাতার ব্লাউজ। শাড়ির পাড়ে সোনালি সুতোর কাজ করা, হাতে কাচের চুড়ি পরেছে, চুল ছেড়ে দিয়েছে, পিঠে নাকে সোনার ছোট্ট নাকফুল পরেছে, গলায় একটি চিকন লকেট পরে মৃত্তিকা ঘরে আসে। আফিম শুয়ে ফোনে গেমস খেলছিল। মৃত্তিকা লজ্জায় দাঁড়িয়ে থাকে বাইরে। আফিমের সামনে এতটা সেজে গুজে যেতে ওর অস্বস্তি হচ্ছে। বিয়ের পর এভাবে সেজে থাকেনি মৃত্তিকা। শাড়ি চুড়ি পরে ঘোরা হয়নি। আফিম তাকে এইভাবে দেখলে খুব লজ্জায় ফেলবে। মৃত্তিকা ধীর পায়ে ঘরে আসে, সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। আফিমের মনোযোগ ফোনে। মৃত্তিকা আয়নায় নিজেকে দেখে আফিমের দিকেও তাকায়। মানুষটার খেয়ালে নেই মৃত্তিকা ঘরে এসেছে যে। মৃত্তিকা খুব করে চাইলেও আফিম তাকে দেখুক, একটু প্রশংসা করুক কিংবা তাকিয়ে থাকুক তার পানে। আফিম তেমন কিছুই করল না। মৃত্তিকা আফিমের সামনে এসে অজুহাত খুঁজে কথা বলার। একটু ভেবে সে বলে, আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, দেখেছেন? আফিম ফোন থেকে চোখ সরিয়ে এক নজর তাকায় মৃত্তিকার দিকে। ঠোঁটে কারো লিপস্টিক দিয়েছে মৃত্তিকা। মেয়েটাকে এতটা সাজতে সে একবারই দেখেছিল। ইয়াসিনের বিয়ের দিন সেজেছিল মৃত্তিকা। এরপর আর নিজেকে দারুণভাবে উপস্থাপন করেনি আফিমের সামনে। মৃত্তিকা ভেবেছিল আফিম তার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকবে, কিন্তু আফিম তা না করে পরক্ষণেই চোখ সরিয়ে নিয়েছে। ফের ফোনে চোখ রেখে আফিম প্রত্যুত্তরে বলে, দেখেছি। মৃত্তিকার মুখটা মলিন হয়ে উঠল, বলল, শাড়িটা সুন্দর, থ্যাঙ্কস। আফিম এবারে তাকায় না মৃত্তিকার দিকে, খানিক হেসে বলে, তোমার পছন্দ হবে, জানতাম। আফিমের মনোযোগ পায় না মৃত্তিকা। মনটা খুব খারাপ হয় তার। বেশরমের মতো লাজ লজ্জা ভুলে সে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? আফিম ফোনে চোখ রেখেই বলে, ভালো লাগছে। মৃত্তিকার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। শাড়ির পুরো আঁচল চিকন করে সে। আফিমকে কথোপকথন বাড়াতে না দেখে সে নিরাশ হয়। চলে আসে আফিমের সামনে থেকে। আফিম এমন করছে কেন? কোনো কথা বলছে না মৃত্তিকার সাথে, দেখছিও না ভালো করে।
এই যে সে চুলে গাজরা পড়েছে, হাতে ঝনঝন করে শব্দ তোলা চুড়ি পড়েছে, লিপস্টিক কাজল সহ প্রসাধনী মেখেছে মুখে। এইসবই কি ওকে ভালো দেখাচ্ছে না? এই সাজে বুঝি ওকে মানাচ্ছে না? তাই আফিম চেয়ে দেখেনি তাকে, চোখ তুলেও চায়নি, মুগ্ধ হয়নি। তার আকর্ষণ পায়নি মৃত্তিকা। তন্নির সেই রুমটার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় মৃত্তিকা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। কোনো রকম সাজগোজ না করলে আফিম প্রায় বলে মৃত্তিকা আগুন সুন্দরী। তাকে দেখলে নাকি আফিমের চোখ ধাঁধিয়ে যায়। অথচ এত সুন্দর করে সেজেছে সে, আফিম পাত্তা দিল না তাকে। বিতৃষ্ণায় হৃদয় পুড়ে ওঠে মৃত্তিকার। বুকের মাঝে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভূত হয়। মন খারাপেরা আচমকা ঘিরে ধরে মৃত্তিকাকে। মৃত্তিকা নিজেকে শাসায়, সে কি ছোট আছে? টিনেজদের মতো আচরণ করছে কেন? আফিম তাকে দেখে হা করে তাকিয়ে থাকেনি, বিশেষ করে প্রশংসা করেনি। এই জন্য এত মন খারাপ করার কি আছে? এই ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করে বসে থাকবে সে? মৃত্তিকার মন শোনে না, তবু চোখ টলটলে হয়ে আসে মেয়েটার। দুমড়ে মুচড়ে ওঠে হৃদয়। শাড়িটা বদলে ফেলে সে। হালকা মিষ্টি রঙের টুপিসের সাথে একটা সুতির ওড়না জড়িয়ে নেয় গায়ে। মুখের প্রসাধনী তুলে ফেলে, চুড়ি তুল কাচরা খুলে ফেলে। অতঃপর ধীরে সুস্থে ঘরটা গোছায় সে। কৃত্রিম ও বাস্তব গোলাপ, রজনীগন্ধা, হাসনাহানা ফুল দিয়ে ঘর সাজায় সে। কিচেনে গিয়ে কেক সাজায়। রান্না করার তরকারি একটু গরম করে ঘণ্টাখানিক বাদে ঘরে ফিরে সে। গিয়ে দেখে আফিম ঘুমিয়েছে। মৃত্তিকা একা একা কী করবে ভেবে পায় না। চুপচাপ আফিমের পাশে শুয়ে পড়ে সে। আফিমের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার মধ্যে তার রাগ অভিমান তরতর করে বাড়ে। আফিমের ফোন আসায় সে চোখ মেলে। কলে কারোর সাথে হাঁ হু করে মৃত্তিকার দিকে তাকায়। মৃত্তিকার নজর তখনও তার দিকে। আফিম জিজ্ঞেস করে, ঘুমাওনি? বাবা ফিরেছে? মৃত্তিকার কান্নাগুলো গলায় আটকে থাকে। আশ্চর্য, এমন নেকা সে কবে থেকে হয়েছে? এত কান্না অভিমান কোথা থেকে আসে? বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, সাধারণ বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে আছে? বাবা বলেছে রাত হবে। আফিম ভাবলেশহীন কণ্ঠে বলে। ঘুমাও তাহলে। মৃত্তিকা আনমনেই বলে ওঠে, আমি শাড়ি বদলে ফেলেছি। আফিম যেন এতক্ষণ পর মৃত্তিকার দিকে ভালো করে তাকায়, বলে, কেন বদলালে? আমাকে ভালো লাগছিল না। কে বলেছে? ভালো লাগছে না যেমন কেউ বলেনি, ভালো লাগছে সেটাও কেউ বলেনি। বললাম তো ভালো লাগছে। না দেখেই বলেছিলেন। মৃত্তিকা ফিচেল হাসে। সে হাসিতে প্রাণ নেই। আফিমের দিকে ঘুরে শুয়েছিল। মুখোমুখি হয়েছিল দুজন। মৃত্তিকা আফিমের দিকে পিঠ ঠেকিয়ে ওপাশ ঘুরে শোয়। আফিম তাতেও খুব একটা খেয়াল করে না। তার এই পরিবর্তনের মাত্রাতিরিক্ত চমকায় মৃত্তিকা। ঘাবড়ে যায় সে। তৎক্ষণাৎ আফিমের অতি নিকটে এসে সে জিজ্ঞেস করে, আপনি কিছু নিয়ে চিন্তিত? আফিম মৃদু হেসে বলে, না তো। কথা বলছেন না, তাই জিজ্ঞেস করলাম। আফিম এই কথার বিপরীতে কিছু বলে না। মৃত্তিকার মন কাঁদে, অস্থির হয়ে বলে, জানেন আজ কি হয়েছে? আফিম তোত্যাসরা কণ্ঠে বলে, বলো নাই তো। ইয়াসিনের সাথে দেখা হয়েছিল। হুম, ভালো তো। কি বলেছে জানেন? না। জানতে চান না? আমার একটু কাজ আছে মৃত্তিকা, যেতে হবে। এসে শুনবো। কোথায় যাবেন? এক সিনিয়র ভাই ডেকেছে। মৃত্তিকা আয়োজন করেছে জন্মদিনের। রাত বাজে 9টা। এখন আফিম চলে গেলে ফিরবে কখন? 12টায় কেক কাটবে ওরা। কখন ফিরবেন? বেশি সময় লাগবে না, চলে আসবো। আফিম উঠে দাঁড়ায়। বড় কোনো অপারেশন সাকসেসফুল হলে সব সরকারি কর্মকর্তারা মিলে পার্টির আয়োজন করে। এবছর আফিমের জন্মদিন আর পার্টি একই দিনে পড়েছে। এই পার্টির মূল কেন্দ্রবিন্দু আফিম। আজ আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আসবে পার্টিতে। আফিম জানে তাকে পুরস্কৃত করা হবে বলেই এত আয়োজন। জন্মদিন হয় রাত 12টার পরে পার্টিটি রাখা হয়েছে। আফিম যেতে চায়নি, বস করাভাবে তাকে যেতে বলেছে, কেননা আইনমন্ত্রী ও তার সদস্যরা আসবে। আফিম না থাকলে পার্টিটা ভালো দেখাবে না। তাই আফিম এখন নির্ধারিত ক্লাবে যাবে। মৃত্তিকাকে যদি বলা হয় আজ সে ফিরতে পারবে না, তাহলে মেয়েটা রাগ করবে, প্রশ্ন করবে বারবার। সেই জন্য মৃত্তিকাকে মিথ্যে বলল আফিম। তার যাওয়ার দিকে মৃত্তিকা কেমন মলিন চোখে তাকিয়ে রইল। আফিম বুঝলো, মনে হয়। ঘুরে তাকালো বারবার। এক সময় ফিরেও আসে ছেলেটা। মৃত্তিকার কাছে এসে বলে, শাড়িতে তোমায় খুব সুন্দর লাগছিল। আমি তাকিয়ে থাকতে পারিনি, নজর লেগে যাবে যে। মৃত্তিকা ফ্যাল ফ্যাল করে অবুঝের ন্যায় তাকিয়ে রয়। আফিম অধৈর্য ভঙ্গিতে বলে, খুব সুন্দর কিছু খেয়ে বারবার দেখতে নেই। মৃত্তিকা ফিচেল হেসে বলে,
কেন সৌন্দর্য ফিকে হয়ে যায়, আকর্ষণ কাজ করে না? আফিম মৃত্তিকার গালে হাত রেখে বলে, না, দেখলে কেবল দেখতে ইচ্ছে করে, বেপরোয়া উন্মাদ হতে ইচ্ছে করে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, তাই বেশিক্ষণ দেখতে পারেনি। মৃত্তিকার দেহে শীতল শিহরণ বয়ে যায়, জিভ ভার হয়ে আসে, মস্তিষ্ক এখন শূন্য, বলার মতো কোনো শব্দ নেই। আফিম মৃত্তিকার ললাটে শুষ্ক শব্দহীন চুমু বসিয়ে বলে, তোমার উপরে রাগ করেছি, রাগ ভাঙাবে আমার, তা না করে নিজে রাগ করছো। মৃত্তিকা মুখ তুলে তাকায় আফিমের দিকে। ছেলেটা খুব লম্বা, তার দিকে তাকাতে হয় মাথা উঁচু করে। বলে, রাগ রাগ করেছেন কেন? তুমি ইয়াসিনের সাথে দেখা করেছো। আমি তো লুকাইনি, বলতে গিয়েছিলাম সবটা। তবু আমি মানতে পারছি না, আমার মৃত্যু, আমার প্রাণ, যার নেশে আমি বুঁদ হয়ে থাকি, তাকে অন্য কেউ ওই নজরে দেখবে কেন? আমি তো মানে আমি না করেছিলাম, আমাকে জোর করছিল। আসে, থাকো। একটু তাড়াতাড়ি ফিরবেন প্লিজ। আফিম শুনল কিনা কে জানে, পা বাড়িয়ে চলে গেল। মৃত্তিকার মন খারাপ কিছুটা কমল। কেকটা নিয়ে ওপরে গেল। আশরাফ মির্জা বাড়ির ল্যান্ডলাইনে কল করে জানালেন তিনি ফিরছেন। অফিসে কাজের চাপ বেড়েছে, বেশি বুঝে না বলে কাজগুলো শেষ করতে সময় লাগে রাইমার। ক্লান্ত লাগে খুব, এত কম বয়সে এত ধকল দিতে পারে সে। ছুটি হবার কথা 7টায়, 9টা বেজে গেছে, এখনও কাউকে যেতে দেওয়া হয়নি। প্রজেক্ট শেষ করে সাবমিট করে ফিডব্যাক নিতে হবে, তারপরেই ছুটি পাবে ওরা। রাইমা হাই তুলছে ঘন ঘন। পূর্বা পিছু ফিরে বলে ওঠে, কিরে ঘুম পাচ্ছে? রাইমা চোখ জোড়া আঙুল দিয়ে টেনে টেনে বলে, হ্যাঁ রে, দেখ না, চোখ টেনেও খুলে রাখতে পারছি না। রাইমার কাণ্ডে হো হো করে হেসে ফেলে পূর্বা। বলে, পিয়নকে বলে 1 কাপ কফি খা। না রে, কফি খেলে সারা রাত আমার ঘুম হয় না। শান্ত ডেস্ক ছেড়ে উঠে দাঁড়িয়েছে। পরনে তার ব্রাউন শার্ট আর কালো প্যান্ট, গলায় আইডি কার্ড ঝুলিয়ে রেখেছে। গা ঝাড়া দিয়ে সে রাইমার ডেস্কের সামনে আসে। বলে, রাইমা, কফি খেতে যাবেন? ছুটি হতে হতে 10টা বেজে যাবে। সাথে সাথেই ল্যাপটপের স্ক্রিন নামিয়ে ফেলে রাইমা। উঠে দাঁড়িয়ে হাসি খুশি কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, যাব। শান্ত এগিয়ে যায় ক্যান্টিনের দিকে। পূর্বা ভ্রু কুচকে চেয়ে বলে, তুই না মাত্র বললি কফি খাবি না, তাহলে? রাইমা বুকা হেসে বলে, দেখলি না, স্যার বললো তাই মেনে নিলাম। ক্যান্টিনে বসে 2 কাপ কফি অর্ডার দেয় শান্ত। রাইমা বলে ওঠে, আপনার বন্ধু ঝামেলা মিটছে না? মিটেছে। শান্ত আশপাশে তাকায়, দেখে পূর্বা সহ বাকিরাও এসেছে কফি খেতে। সবাই তাদের দিকে তাকিয়েই আছে। শান্ত ভারে লজ্জিত হয়, বিব্রতও হয় বেশ। কখনো কোনো মেয়ের সাথে এভাবে কফি খায়নি সে। মেয়ে বন্ধু স্কুল লাইফে থাকলেও কলেজ এবং ভার্সিটি লাইফ তার বোরিং কেটেছে। মেয়ে বন্ধুর খোঁজ পেয়েও এড়িয়ে গেছে সে। অফিসের রাইমার সাথে কেবল তার সম্পর্ক ভালো। সম্পর্ক ভালো হওয়ার একটা বড়সড় কারণ আছে। রাইমা বাকপটু মেয়ে, প্রচুর কথা বলে। কথোপকথন দীর্ঘ করতে সে একাই 100। এক্ষেত্রে শান্তকে খুব একটা কসরত করতে হয় না। আবার শান্ত চুপচাপ থাকলেও রাইমা একাই বক বক করে, একটুও মন খারাপ করে না, অভিযোগ করে না। সেই জন্যই তাদের বন্ধুত্বটা এখনও টিকে আছে। মিস্টার শান্ত ওরফে স্যার, আমার বোনের বিয়ে, আপনাকে আসতে হবে। শান্ত বলে ওঠে, কবে বিয়ে? সপ্তাহখানেক পর। ছুটির আবেদন করেছেন? রাইমা হাসে, বলে, আমি চাইলে থোড়াই দেব, আপনি আমার হয়ে বসকে বলবেন। শান্ত অবাক কণ্ঠে বলে, কিন্তু বস তো আপনার আত্মীয় হয়, কেন দেবে না? রাইমা বিরস কণ্ঠে বলে, এটাই তো সমস্যা, আত্মীয় বলেই খাটিয়ে মারে, কাজের প্রেশার দেয়, না পারি কইতে আর না পারি সইতে। ফেক করে হেসে ফেলে শান্ত। রাইমা উচ্ছ্বসিত হয়ে বলে, এ বাবা, আপনি হাসতেও পারেন? সন্দেহ আছে? দেখি না তো হাসতে, আপনি সব সময় হাসবেন, বুঝলেন? হাসলে আপনাকে সুন্দর লাগে। অবিলম্বে কথাটুকু বলে কফিতে চুমুক দেয় রাইমা। শান্ত থমকে যায়, লজ্জাও পায় ভীষণ। রাইমা হো হো করে হেসে বলে, আরে আরে, আপনাকে লজ্জা পেলেও সুন্দর লাগে, এত লজ্জা কোথায় পান আপনি? শান্ত বলে বসে, কোথা থেকে পাই সেটা বড় বিষয় না, আপনার লাগবে কিনা বলুন, ধার দিতে পারি। অবশ্যই, আমার আবার এসব একটু কমই আছে। দুজনে হেসে ফেলে। তাদের স্বর কানে পৌঁছয় সবার। এতে খানিক বিব্রত হয় শান্ত, কিন্তু রাইমার কাছে সে খুবই তুচ্ছ ব্যাপার। 10টায় ছুটি হবার পর রাইমা বাস খোঁজে।
শান্ত বাইক বের করলে সে লাফিয়ে উঠে বসে শান্তর বাইকে। বাকিরা অন্যভাবে দেখে ওদের। শান্ত নিচু কণ্ঠে বলে। আমি সামনে যাই, তারপর না হয় উঠুন। রাইমা না বুঝে বলে। কেন? সবাই আমাদের অন্য চোখে দেখছে। কেন? দেখলে সমস্যা হবে? মিথ্যে আমি পছন্দ করি না রাইমা। আমি চাই না আমাদের নিয়ে কেউ মিথ্যে কিছু ভাবুক। ঠিক আছে, আপনি এগিয়ে যান, আমি আসছি। শান্ত হেসে বলে। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। 12টা বাজতে 10 মিনিট বাকি। আশরাফ মির্জা একটি দামি ব্র্যান্ডের ঘড়ি কিনেছেন আফিমের জন্য। আফিমের জন্মদিন নিয়ে তিনিও আনন্দিত। 11টার আগেই বাড়ি ফিরেছেন তিনি। শান্ত, রূপক, রায়ান ওরাও এসেছে মৃত্তিকার কথায়। সবাই মিলে কেক কাটবে বলে খুবই এক্সাইটেড মৃত্তিকা। অথচ আফিমের ফেরার খবর নেই। ফোন বেজে যাচ্ছে কিন্তু আফিম ফোন তুলছে না। অস্থির লাগছে মৃত্তিকার, ভালো লাগছে না কিছুই। বারবার ফোন করায় আফিম কেবল একটি টেক্সট পাঠিয়েছে, লিখেছে, আমি একটু ব্যস্ত আছি, আজ ফিরতে পারবো না। ব্যাস এইটুকুই। ব্যস্ততার কারণ বলেনি। আশরাফ মির্জা হতাশ হলেন। এই দিনটায় আফিমকে পাওয়া যায় না, কোনো দিনই রাতে তাকে পাওয়া যায় না। সারা রাত আড্ডা দিয়ে ফিরে ছেলেটা। বাবার সাথে সময় কাটায় খুব কম। ভেবেছিলেন এই বছরে তারা একসাথে কেক কাটবে, আনন্দ করবে। মৃত্তিকার মলিন মুখ দেখে তার খারাপ লাগে খুব। আফিমকে ফিরতে না দেখে শান্তর উপক্রায়ণকে খাবার বেড়ে দেয় মৃত্তিকা। অনেক রকম আইটেম করেছিল সে, সবগুলো খাবার খাইয়ে তবেই টেবিল থেকে উঠতে দেয় ওদের। মৃত্তিকার মন খারাপ বুঝতে পেরে ওদেরও মন খারাপ। আফিমকে বারবার কল টেক্সট করেও লাভ হয়নি। খাওয়া দাওয়া করে আফিমের জন্য অপেক্ষা করতে করতে শেষে 1টা বেশি বাড়ি থেকে চলে যায় ওরা। আশরাফ মির্জা মৃত্তিকাকে একইভাবে ঘরে বসে থাকতে দেখে বলেন, এসবের জন্য আমি দায়ী। মৃত্তিকা বলে, এমন করে কেন বলছেন বাবা? আপনার কি দোষ? আশরাফ মির্জা চোখের খোলাটে চশমা পাঞ্জাবির প্রান্ত দিয়ে মুছে বলেন, সব দোষ আমার। তোমাকে একটা কথা লুকিয়েছি আমি। তোমাদের বিয়েটা জোর করে হয়নি, আমার ইচ্ছেতে, আমার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। চমকায় মৃত্তিকা। বিভ্রান্ত হয় সে, বুঝতে পারে না আশরাফ মির্জার কথার মানে। বিস্ফোরণ বাড়িয়ে দিয়ে আশরাফ মির্জা বলেন, আফিম তোমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, একথা আমি জানতাম। আফিম তো মেয়েদের তেমন একটা পছন্দ করতো না। মেয়েদের প্রতি ওর ভাবনা চিন্তা ইতিবাচক ছিল না। তাই যখন দেখলাম ও তোমাকে বিয়ে করে ঘরে তুলতে চাইছে, তখন আমি লোভী হয়ে গেলাম। ছেলেকে ভালো করতে, ছেলের পছন্দের মেয়ে মানুষটাকে ফেয়ে দিতে আমি খুব বাজে একটা পরিকল্পনা খসলাম। ওই দিন যারা যারা তোমাদের ধরে বেঁধে বিয়ে দিয়েছিল তাদের আমি টাকা দিয়ে বলেছিলাম এসব করতে। আমি ভেবেছিলাম তুমি ঘরে এলে পকেটে আফিম ভালো হয়ে যাবে, শুধু শুধরে যাবে, ঘরে মন বসবে, ছেলেটার একটা মেয়ে পাবো, ছেলেটার একটা মেয়ে পাবো আমি। নিজেদের স্বার্থ পূরণ করতে তোমাকে এই বাড়িতে আনছি। আমি খুব লোভী মা, আমি খুব খারাপ। আমার ছেলেটা ভালো নয় জেনেও তোমার সাথে ওর জীবন আমি জুড়ে দিলাম। এ পাপ আমাকে পিছু ছাড়বে না। বলেই ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেলেন তিনি। হতবিহ্বল মৃত্তিকা, কথা বলার শক্তি নেই, শুধু অবিশ্বাস্য কণ্ঠে বলে, আপনি এসব করিয়েছেন কেন বাবা? এতদিন বলেননি কেন? আপনার ছেলে কেমন আপনি জানেন না? তার সাথে আমায় বাঁধলেন কেন? কেন আমার জীবনটাকে নিয়ে আপনারা খেললেন? আফিম আমার ছেলে, তার ভিডিও ভাইরাল হবে বুঝতে ফেরে আমি খুব সতর্ক হয়ে নিরাপত্তা নিশ্চিত করে এসব করছিলাম। তাই এই ঘটনাটা কেউ জানে না, না হলে হয়তো আরও ক্ষতি হতো। মৃত্তিকার কণ্ঠ রোধ হয়ে আসে, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। আফিম বাড়ি ফিরে না। মৃত্তিকার আর কেক কাটার ইচ্ছে পূরণ হয় না। সে ঘরে গিয়ে ধপ করে বসে পড়ে বিছানায়। রাগজেদের বসে ঘরে থাকা আফিমের সিগারেটগুলো খুঁজতে থাকে সে। একসময় ওয়ার্ড্রোবের চাবিও পেয়ে যায় মৃত্তিকা। আফিমের ওয়ার্ড্রোব অগোছালো করতে করতে একটি অপ্রত্যাশিত বস্তু দেখতে পায় মৃত্তিকা। বস্তুটি হাতে তুলে তার চক্ষু চরক গাছ হয়ে ওঠে। আফিমের ওয়ার্ড্রোবের রিভলভার। ও মারপিট করতো, এখন গোলাগুলিও করে। অবৈধ অস্ত্র ঘরে এনে রেখেছে আফিম। এত সাহস ওর! মৃত্তিকার মাথা ঘুরে আসে। সত্যিকারের বন্দুক আফিমের ড্রয়ারে কী করে থাকে? বিপথে চলে গেছে ছেলেটা, তাই বলে এতটা অন্যায় করছে আজকাল। মৃত্তিকা সারা রাত ঘুমায় না আর। সকাল হতেই একটি চিঠি লিখে কাউকে কিছু না জানিয়ে চলে আসে নিজের বাড়ি। প্রতিজ্ঞা করে আর কখনো সে আফিমের কাছে ফিরবে না, লোকটা যতই বাড়াবাড়ি করুক।
সে নত হবে না, দমবে না। হয় ভালো হবে, নয়তো মৃত্তিকাকে ছাড়তে হবে। ছোট্ট শিশু ইরফান কান্না করছে, সে দুধ খাবে। ভাবি ঘুমুচ্ছে মরার মতো করে। বাচ্চা প্রতি রাতে উঠে কান্না করে, তাই বেচারির ঘুম হয় না। প্রথমে ভেবেছিল বাবুর গ্যাস হয়েছে পেটে, কিন্তু ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। মনোয়ারা কবিরাজের থেকে পানি পরে এনেছে, শিকড়যুক্ত তাবিজ এনে পরিয়েছে। জানা মাত্র মৃত্তিকা রেগে গিয়েছে। তাবিজ পরাতে হবে কেন? তাবিজ পরা শিরক। শুধু শুধু এই নাফরমানি করার প্রয়োজন কি? মৃত্তিকা নেট সার্চ করে দেখেছে, প্রথম কয়েকদিন কিছু বাচ্চা এরকম জ্বালায়। বয়স বাড়ার সাথে সাথে ওদের কান্না কমে। মৃত্তিকা বাসায় এসেছে বলে আতিকুর রহমান গিয়েছেন মাছের আড়তে। মৃত্তিকার পছন্দের মাছ আনবেন তিনি। এরহাম মৃত্তিকাকে ছাড়ছেই না, একেবারে লেগে আছে তার সাথে আঠার মতো। মনোয়ারা সকালে রান্না বসেছে। বাচ্চা কাঁদছে বলে মৃত্তিকা বাচ্চাটাকে কোলে আর ইরহামকে সাথে করে নিয়ে গেছে ছাদে। ভোরের আলো বাতাস শিশুর জন্য উপকারী। সকালের সূর্যের আলো শিশুর জন্ডিস প্রতিরোধ করে। ছাদে বাড়িওয়ালা একটা দোলনা পেতেছে। বাড়ির ছোট ছোট বাচ্চারা খেলে এখানে এসে। এত সকালে কেউ ওঠেনি। বাচ্চাটাকে কোলে নিয়ে মৃত্তিকা দোল খাচ্ছে। ইরহাম পাশে বসে বিস্কিট চিবুচ্ছে। একটি ভ্যানওয়ালা যাচ্ছে নিচ দিয়ে। হাঁক ছেড়ে ক্রেতাদের ডেকে ডেকে বলছেন, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, আমড়া, জলপাই, পেয়ারা, সালতা সব আচার আছে। কাইয়া কইবেন সেই টেস্ট। বিক্রেতার কথা শুনে হাসি পায় মৃত্তিকার। এত সকাল সকাল আচার বিক্রি করতে এসেছেন নিশ্চয়ই জীবিকার তাগিদে। মৃত্তিকা ছাদের গ্রিলের সামনে এসে ঝুঁকে নিচে তাকায়। উঁচু স্বরে বলে, এই যে চাচা, একটু দাঁড়ান। লোকটি দাঁড়িয়েছে। মৃত্তিকা ওনার কোনায় কিট দিয়ে 50 টাকা বেঁধে রেখেছিল। ওনার কোনা খুলতে খুলতে সে ইরহাম আর ইরফানকে নিয়ে নিচে নামে। বড় রাস্তাটা ফাঁকা। ও পাশে দুটো কুকুর শুয়ে আছে। মৃত্তিকা ইরহামের জন্য ঝাল ছাড়া পেয়ারার আচার কিনেছে আর নিজের জন্য চালতা আর বড়ইয়ের আচার। আচার খেতে খেতে ইরহাম বলে, উফ, সেই টেস্ট। মৃত্তিকা হাসে তার বলার ভঙ্গি দেখে। তখনই 3 তলা থেকে নেমে আসে শাহেদ। পরনে ফর্মাল শার্ট, প্যান্ট, চোখে চশমা। মৃত্তিকাকে দেখেই চিরচেনা হাসি দেয় লোকটা। বলে, আপনি কেমন আছেন মৃত্তিকা? মৃত্তিকা হেসে প্রত্যুত্তর করে, আলহামদুলিল্লাহ। সাহিল ভাই, আপনার কি খবর? এই তো চলছে। তা বাচ্চাদের নিয়ে ঘোরা হচ্ছে। সবাই ব্যস্ত, তাই বের হলাম ওদের নিয়ে। কবে এসেছেন? যখন এলাম তখন আলো ফোটেনি। ভাই আসেন সাথে। মৃত্তিকার মুখ থেকে হাসি সরে না। বলে, না, আসেননি, ভীষণ ব্যস্ত। সাহিল অবাক হয়ে শোধায়, আঙ্কেল বলেছিল সে নাকি কাজ করে না। তার কাজ হলো গুন্ডামি করা, মাস্তানি করতেই ব্যস্ত। সাহিল হেসে বলে, মানুষটা এতটাও খারাপ না মৃত্তিকা। আপনি আপনার ভাবির বাড়ি গোপালগঞ্জ গিয়েছিলেন না? ভাই তো পুরো এলাকা তন্ন করে আপনাকে খুঁজছে। তা না পেয়ে আমার কাছে এসেছিল। আমি বলিনি বলে দুটো চড় মেরেছিল গালে। খুব ভয় পেয়ে গেছিলাম, ঘৃণাও হয়েছিল। এক পর্যায়ে ভয় দিয়েছিলাম আপনার ঠিকানা। আপনাকে খুঁজে পাওয়া 2 দিন পর চায়ের দোকানে দেখা হয়েছিল তার সাথে। আমাকে আড়ালে নিয়ে গিয়ে বেচারা বেকায়দায় পড়েছিল। ক্ষমা চাওয়া তার সাথে যায় না। ওপর দিয়ে সে কিছুটা অনুতপ্ত। আমার মতো অপরাধী মারার জন্য কি বলে বুঝতে না পেরে গুলি ফেলেছিল। কথা কি বলেছিল জানেন? সাহিলের কথায় আগ্রহ পাচ্ছে মৃত্তিকা। আফিমকে ঘিরেই কথাটা, তাই বুঝি আগ্রহ কাজ করছে। শুনতে ইচ্ছে করছে পরেরটুকু। কৌতূহল দেখিয়ে সে বলে, কি বলছিল? বলল ওই দিন মারলাম তোমাকে, সোজাসাপটা বলে দিলাম ঝামেলা হতো না। বলনি তাই মার খেলে। মৃত্যুকে আমার সবচেয়ে পছন্দ কি জানো? ওর কান্না। ও কাঁদলে আদুরে লাগে। মৃত্তিকা ড্যাব ড্যাব করেছে বলে, এসব বলেছে আপনাকে? আরও বলেছে আপনাকে খুঁজে পাওয়া জরুরি। আপনাকে না পেলে তার জীবনটাই ঘেয়ে বিরস হয়ে যাবে। তাই সে আপনাকে খুঁজছে। আপনাকে খোঁজার জন্য আমাকে মেরেছে। আমি যেন সেসব ভুলে আপনার থেকে দূরে থাকি। সেই হুমকিও দিয়েছে। বলুন তো এসব কেন কোনো কথা? মৃত্তিকা বিব্রত হয়, লজ্জায় ঠোঁট কামড়ে নত হয়। বলে, ও এমনই। পাগল স্বামী পেয়েছে মৃত্তিকা। আপনাকে ছাড়বে না সহজে। ভালো না বেশে যাবেন কোথায়? আপনি এসব বলে আমাকে লজ্জা দেবেন না সাহিল ভাই।
আচ্ছা দিলাম না, তখন আমি খেয়ে দিয়ে অফিসে যাই। সাহিল চলে যায়। মৃত্তিকা দুটো বাচ্চাকে টেনে দোতলায় নিয়ে যায়। ইরফান ঘুমিয়েছে। ঘুমন্ত নিষ্পাপ শিশুটিকে বুকে চেপে মৃত্তিকা বিছানায় বসে। জানলা দিয়ে বাইরে তাকায়। দুটো পাখি একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। মৃত্তিকার মনে হয় একটি পাখি রাগ করেছে, অপর পাখিটি রাগ ভাঙাতে কসরত করছে, লেগে থাকছে দেহের সাথে। দৃশ্যটি চমৎকার। মৃত্তিকা চেয়ে থেকে পাখি দুটোর অভিমান ভাঙানোর পর্ব দেখে। পাখি দুটোর শেষ পরিণতি দেখে তার মুখে একচিলতে হাসি ফোটে। ইরফানকে শুইয়ে দেয় তার মায়ের পাশে। রান্নাঘরটা নোংরা হয়েছে। মায়ের রান্না শেষ হতেই মৃত্তিকা ডিটারজেন্ট পাউডার আর পানি দিয়ে পুরো ঘর মুছে ফেলে। 8টায় মেহমেদের অফিস। খেতে বসে সে মৃত্তিকাকে উদ্দেশ্য করে বলে, কয়েকদিন থাকবি নিপ্তি?